এখানে ফেমিসা নামের এই মেয়েটিকে সবাই মিলে গ্রাম থেকে তাড়িয়ে দেয়, কারণ এটা একটা এমন দুনিয়া যেখানে সবাই ম্যাজিক করতে পারে, কিন্তু ফেমিসের জন্ম হয় কোনো ম্যাজিক ছাড়াই। আর এই কথা যখন ওর বাবা মা জানতে পারে তখন ওরা ওকে ঘর থেকে বাইরে বার করে দেয়। এমনকি গ্রামের বড় থেকে শুরু করে ছোটরা ওকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। তখন ফেমিসা ওর জীবন বাঁচানোর জন্য গ্রাম থেকে দূরে পালাতে থাকে। এরপর ও রাস্তায় একটি সেলাইম দেখতে পায়। ওই সেলাইমের নাম রাখে সোরা। আর এই সেলাইমই পরে গিয়ে ওর পুরো লাইফ পাল্টে দেয়। তো কাহিনীর শুরুতে আমরা এই লোকটিকে দেখি, তখনই লোকটি বাচ্চার কাঁদার আওয়াজ শুনতে পায়। ও তাড়াতাড়ি দৌড়ে ঘরের মধ্যে যায়। তখন ও জানতে পারে ওর একটি মেয়ে হয়েছে। মেয়েটি দেখতে অনেক কিউট আর সুন্দর ছিল। তখন লোকটি বলে, তুমি আমাদের বাচ্চার কি নাম রাখবে? ওর ওয়াইফ বলে, আমাদের মেয়ের নাম ফেমিসা রাখবো। এর কয়েক বছর পরে ফেমিসা বড় হয়ে যায়। ওর বাবা এখানে কাজ করছিল। তখন ফেমিসা ওর বাবার কাছে এসে বলে, বাবা এখন কিছু খেয়ে নাও। এরপর ওরা সবাই মিলে খাবার খেতে থাকে। এখানে ফেমিসার বড় ভাইও ছিল যে ওর বাবার কাছে সাহায্য করছিল। তখনই খেতে খেতে ফেমিসার গলায় রুটির টুকরো আটকে যায়। তখন ওর বাবা ম্যাজিক করে গ্লাসে পানি এনে ফেমিসাকে খাইয়ে দেয়। ফেমিসা, তোমার আস্তে আস্তে খাওয়া উচিত, না হলে তোমার গলায় খাবার বেঁধে যাবে। আমি তাড়াতাড়ি খাচ্ছি কারণ আমি তাড়াতাড়ি বড় হতে চাই। এরপর ওরা সবাই মিলে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ফেমিসার মায়ের কাজে সাহায্য করতে থাকে। ও খানা নিয়ে এসে টেবিলে সাজিয়ে রাখে। তখন ওর বড় ভাই ওকে রাগানোর জন্য বলে, তোমার এখন অল্প অল্প ম্যাজিক শিখে নেওয়া দরকার, যাতে তুমি সব কাজ সহজেই করতে পারো। হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি ম্যাজিক করতে পারবো। তখন ওর মা ওকে জড়িয়ে বলে, ফেমিসা, তোমার তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, এমনিতে তুমি ম্যাজিক ছাড়াই আমাদেরকে অনেক সাহায্য করো। তখন ওর বড় বোন বলে, মা তুমি সবসময় ফেমিসাকে একটু বেশি আদর করো। এরপর ওরা সবাই মিলে একসাথে খাবার খেতে থাকে। খাবার খাওয়ার পর ও খেলনা নিয়ে খেলতে খেলতে বলে, বাবা আমার বার্থডে আসতে চলেছে। ওর বাবা বলে, হ্যাঁ তুমি এবার 5 বছরে হতে চলেছো, সেই জন্য এবার তুমি একটা স্পেশাল জিনিস পাবে। স্পেশাল জিনিস? সেটা আবার কি? ওরা কথা বলছিল আর তখনই ওখানে একটি মহিলা আসে যার নাম লোবা। ও এই ভিলেজের ভবিষ্যৎবাণী করে। ও যে কারো ফিউচার বলতে পারে। লোবা বলে, আমি এখানে ফেমিসের 5th বার্থডের জন্য আশীর্বাদ করতে এসেছি, যাতে ও ভালো স্কিল পেতে পারে। আসলে এখানে সবাই 5 বছর বয়সে যে যার ম্যাজিক স্কিল পায়। আর ওর ম্যাজিক স্কিল কতটা জোর সেই হিসেবে স্টারও পায়, যেমন 1 স্টার, 2 স্টার। ফেমিসের বাবা এবং ওর বড় ভাইয়ের স্টার 3টে করে, যেটা মানে ওরা অনেক ভালো ম্যাজিক করতে পারে। আর ওর মা 2টি এবং বোনের 1টি স্টার আছে। তো এদিকে লোবা ফেমিসাকে দেখে বুঝতে পারে যে ফেমিসা অনুরোধ থেকে স্পেশাল, কারণ ফেমিসার আগের জীবনের কথা মনে আছে। এই জন্য ফেমিসাকে ওর আগের জীবনের কথা কাউকে বলতে বারণ করে, না হলে এর জন্য অনেক সমস্যা হতে পারে। ফেমিসা প্রমিস করে ও এই ব্যাপারে কাউকে কিছু বলবে না। তো এরপরে লোবা ওকে আশীর্বাদ করে বলে, তুমি সবসময় খুশি থেকো আর জীবনে ওটাই করো যেটা তোমার ঠিক লাগে। এরপরে লোবা ওটা বলে ওখান থেকে চলে যেতে থাকে। কিন্তু যাওয়ার সময় লোবা আর একবার পিছনে ঘুরে তাকায় আর ওকে দেখে একটু চিন্তিত দেখাচ্ছিল। যাই হোক, এরপরে ওই দিন চলে আসে যেদিন ফেমিসার বার্থডে। আজ ফেমিসা 5 বছরের হয়ে গেছে। আর ওরা একটি চার্চে আসে। তখন ওখানকার ফাদার ফেমিসাকে বলে, আজকে তোমার ম্যাজিক পাওয়ার অ্যাওকেন হবে। আর ওকে একটি ম্যাজিক ওয়াটারে টাচ করতে বলে। ফেমিসা ওটি টাচ করার পর ওখান থেকে চলে আসে। এরপরে ফাদার ওখানে আসে আরেকটি ম্যাজিক করে ওয়াটার বল তৈরি করে। তখন ও দেখতে পায় ফেমিসার কাছে যে স্কিল আছে সেটা ট্যামার স্কিল। আর এই কথা শুনে বাবা মা অনেক খুশি হয়ে যায়। আর ফেমিসারও স্বপ্ন ছিল ট্যামার স্কিলের। তো এরপরে ফাদার চেক করতে থাকে ফেমিসার কাছে কয়টা ম্যাজিক স্টার আছে। তখন ও জানতে পারে ফেমিসার কাছে একটাও ম্যাজিক স্টার নেই। আর এটি দেখতে ফাদার অনেক রেগে যায়। ও বলে, তোমরা এখান থেকে চলে যাও, তোমার এই মেয়ের মধ্যে কোনো ম্যাজিক স্টার নেই, তোমরা ফালতু ফালতু আমার টাইম নষ্ট করেছো। এটা বলে ফাদার চলে যায়। এদিকে বাড়িতে ফিরে ফেমিসের বাবা একটানা ড্রাং করতে থাকে। এটা কেমন করে সম্ভব? তুমি আমার মেয়ে কখনই হতে পারো না। আরও ফেমিসাকে অনেক বকতে থাকে। ও এত রেগে যায় যে ও ফেমিসার পছন্দের খেলনা ভেঙে দেয়, যেটা ও নিজেই ফেমিসার জন্য বানিয়েছিল। ওর বাবার কথা শুনে ওর মা বসে বসে কাঁদতে থাকে। ফেমিসা ওর মাকে থামানোর জন্য কাছে আসে, কিন্তু তখন ওর বড় ভাই এসে ওর হাত ধরে টানতে থাকে। ও হাত এত জোরে চেপে ধরে যে ফেমিসার ব্যথা লাগতে থাকে। তখন ফেমিসার বড় বোনকে সাহায্য করার জন্য বলে, কিন্তু বড় বোন ওর কোনো সাহায্য করে না। আরও মুখ ঘুরে ওখান থেকে চলে যায়। এরপরে ওরা ফেমিসাকে ঘর থেকে বাইরে বার করে দেয়। আর ওর সমস্যা এখানেই শেষ হয় না। এতক্ষণে ভিলেজের সবাই জানতে পেরে যায় যে ফেমিসার কাছে কোনো ম্যাজিক স্টার নেই। আর গ্রামের বাচ্চারাও ফেমিসার উপর পাথর মারতে থাকে, যে কারণে ওর মাথা দিয়ে রক্ত বেরোতে থাকে। এরপরে যখন ওখান থেকে যেতে থাকে তখন ভিলেজের সবাই ওর দিকে ফিরে ঘুরতে থাকে। ও কিছুই বুঝতে পারে না যে ও দোষটা কি করেছে। এখন ফেমিসা না তো ওর বাড়ি যেতে পারবে আর না পারবে ওর ভিলেজে যেতে। এই জন্য ফেমিসা ওখান থেকে পালিয়ে জঙ্গলে চলে আসে। আর তখনই ওখানে বৃষ্টি শুরু হয়ে যায়। সেই জন্য দৌড়ে সামনে একটি ছোট্ট মতন গুহায় চলে আসে। ও ঠান্ডায় কাঁপতে থাকে, সেজন্য আগুন ধরানোর চেষ্টা করতে থাকে। ও ফায়ার ম্যাজিকের ইউজ করে, কিন্তু ম্যাজিক অনেক কমজোর হওয়ার জন্য আগুন ধরে না। এরপরে ধীরে ধীরে ওর চোখ অন্ধ হতে থাকে আর ফেমিসা বেহুশ হয়ে যায়। এরপরে ওর যখন জ্ঞান ফিরে তখন ও খেয়াল করে ওর পাশে কেউ একজন আছে। ও দেখে এটা অন্য আর কেউ না, এটা লুবা। লুবা বলে, আমি জানতাম তোমার সাথে এমনটা হবে, এই জন্য আমি তোমার উপর নজর রাখতাম। এই নাও এখন স্যুপটা খেয়ে নাও। আর হ্যাঁ, এই ম্যাজিক ব্যাগ আর বইটা তোমার সাথে রেখে দেবে, এটা তোমার অনেক কাজে আসবে। এরপরও দিনের পর দিন ফেমিসার খেয়াল রাখতে থাকে।
ও ফেমিসাকে পড়া শেখায়, লেখা শেখায় আর দুনিয়ায় বেঁচে থাকার জন্য জরুরি ব্যাপারে শেখাতে থাকে। কিন্তু একদিন অনেক দেরি হওয়ার পরেও লুবা যখন আসে না, তখন ফেমিসা অনেক টেনশন হতে থাকে। এই জন্য লুবার কি হয়েছে এটা জানতেও লুকিয়ে লুকিয়ে গ্রামে আসে। এখানে এসে ওর মন অনেক খারাপ হয়ে যায়, কারণ ও জানতে পারে লুবা আর এই দুনিয়ায় নেই। এদিকে ওর ফাদারের গ্রামের চিপ ওকে মারার প্ল্যান করতে থাকে। হ্যাঁ, আমি ওকে খুঁজে পেলেই মেরে দেবো, ও একটা অপায়া স্টাইলিশ মেয়ে। এসব শুনতেই ফেমিসার মন পুরো ভেঙে যায়। এরপরে ভিলেজ চিপ বাকি সব লোকেদেরকে বলে, তোমরা সবাই ফেমিসার পিছনে যাও, কারণ ও একটা মনস্টার আর ওই আমাদের লুবার প্ল্যান নিয়েছে। এটা শুনতে ভিলেজের সব লোক অনেক রেগে যায় আর ওরা ফেমিসাকে খুঁজতে থাকে ওকে মারার জন্য। ফেমিসা একটানা দৌড়াতে থাকে। ও বুঝতে পারে যে আজকে যদি ও ধরা পড়ে তাহলে এরা ওকে মেরে ফেলবে। ও দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মধ্যে চলে আসে, যেখানে ও একটু সেফ ফিল করে। এরপরে ওর ম্যাজিক ব্যাগ বের করে ওর মধ্যে কিছু দরকারি জিনিস ঢুকে নেয় আর সাথে কিছু মেডিসিনও নিয়ে নেয়। এরপর ও ডিসাইড করে ওখান থেকে অনেক দূরে পালানোর। আর এখান থেকে শুরু হয় ফেমিসার নিউ জার্নি। পরের দিন ফেমিসা এমন জায়গায় যায় যেখানে সব ময়লা টয়লা জড়ো করা থাকে। ওখানে ও একটা ব্যাগের ডাং ধরে টানতেই ওর সাথে সাথে কিছু হাতিয়ার উপরে উঠে একদম ফেমিসার গায়ের কাছে এসে পড়ে। ও একটুর জন্য বেঁচে যায়, কিন্তু ও অনেক খুশি ছিল, কারণ এর জন্য ও ওখানে অনেক জামা কাপড়, একটা ম্যাপ আর কিছু বুলো পোষণ পায়। আর তখনই ওখানে একটি লোক আসে। লোকটিও সেলাইমকে বলে, এই ময়লাগুলিকে খেয়ে জায়গা পরিষ্কার করে দাও, আমি ততক্ষণ ওই মেয়েটিকে খুঁজি। ফেমিসা লুকে জানতে পারে যে ভিলেজের চিপ ওর উপরে বাউন্ডারি রেখেছে, যে ওকে ভিলেজে নিয়ে যেতে পারবে তাকে অনেক টাকা দেওয়া হবে। এসব শুনে ফেমিসা আবার ওখান থেকে পালাতে থাকে আর রাত্রেবেলা একটি গাছের তলায় ঘুমিয়ে পড়ে। পরদিন ফেমিসা কোথাও যাচ্ছিল আর তখনই পানির মধ্যে থেকে অনেকগুলি সেলাইম ওর কাছে আসতে থাকে। ও সেলাইম থেকে বাঁচতে বাঁচতে দৌড়াতে থাকে, কিন্তু এখন ওই সেলাইমগুলোর পিছন ছাড়ে না। আর তখনই ও পাহাড় থেকে নিচে পড়ে যায়। ও দেখে ওর হাতে কেটে গিয়েছে। তখন ও ময়লার মধ্যে পাওয়া হিলিং পোশন ইউজ করে কাটা ঠিক করার জন্য। ও দাঁড়িয়ে দেখে ওর সামনে একটি সুন্দর রিভার আছে। এরপরে ওর মধ্যে নেমে পড়ে। অনেকদিন পরে গা ধোয়ার কারণে ও একটু রিল্যাক্স ফিল করে। এরপরে ও ডিসাইড করে ও এখন থেকে নতুন জীবন শুরু করবে আর ও আর ফেমিসা হয়ে থাকবে না। এরপরে ও চুল কেটে ছেলেদের মতন করে নেয়, যাতে কেউ ওকে চিনতে না পারে। এরপর ম্যাজিক ব্যাগ থেকে ছেলেদের কাপড় বের করে পরে নেয়। এখন ফেমিসা ওর নতুন নাম ভাবতে থাকে। আজ থেকে আমার নাম হলো আইবি। এরপরের দিন ফেমিসা ও সফর স্টার্ট করে দেয়। আর ও রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই ও দেখে একটি ঘাসের মধ্যে ছোট্ট একটা সেলাইম আছে। এরপরে বই খুলে ওই সেলাইমের ব্যাপারে খুঁজতে থাকে। তখন ও জানতে পারে ওই সেলাইমের কোনো নাম নেই আর এটি ওদের সেলাইমদের মধ্যে সবচেয়ে কমজোর হয়। তুমিও তো দেখি আমার মতো নেই, আমিও অনেক কমজোর, আর এই কারণে আমার লোকেরা আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। এরপরে ও ঠিক করে ওই সেলাইমটার একটা নাম দেবে, বাট তখনই ওখানে হাওয়া হতে থাকে আর সেলাইমটি হাওয়ায় উড়ে দূরে চলে আসে। ও খেয়াল করে সেলাইমটি এত কমজোর যে একা সোজা হতেও পারে না। তখন ও বইয়ের মধ্যে জানতে পারে সেলাইমটি অনেক কমজোর হয়, এত কমজোর যে একটু জোরে আঙুলের চাপে মরে যেতে পারে। সেজন্য ফেমিসা ভয়ে ভয়ে অনেক ধ্যান দিয়ে আস্তে করে হাত দিয়ে তুলে ওকে সোজা করে দেয়। তখন ও বইয়ের মধ্যে পড়ে সেলাইমের লাইফ একদিনের হয়। আর তখন আবার একবার জোরে হাওয়া আসে আর ওই হাওয়ায় সেলাইমটি উড়ে যেতে থাকে। তখন ফেমিসা ওর পিছনে দৌড়াতে থাকে ওকে বাঁচানোর জন্য, কারণ সামনে একটি রিভার আছে। ফেমিসা অনেক কষ্ট করে ওকে ধরে ফেলে। আজ থেকে তুমি আমার সাথেই থাকবে। আমি জানি তোমার লাইফ অনেক ছোট, কিন্তু এই একটা দিনই আমরা দুজন অনেক মজা করে কাটাবো। এরপর রাত্রেবেলা ফেমিসা একটা নয় সেলাইমের উপর নজর রাখতে থাকে আর ওর সাথে গল্প বলতে থাকে। তুমি জানো তোমার মতন আমার এই দুনিয়ায় কেউ নেই। আমার আগের জীবনের স্মৃতি আমার মাঝে মাঝে মনে পড়ে। কথা বলতে বলতে কখন ফেমিসা ঘুমিয়ে পড়ে ও নিজেও জানে না। যখন সকালবেলা ওর ঘুম ভাঙে তখন ও বুঝতে পারে ও ঘুমিয়ে পড়েছিল আর এখনো সেলাইমটিকে কোথাও দেখতে পাচ্ছিল না। এটা ভেবে ও অনেক দুঃখী হয়ে যায় আর ওর চোখ দিয়ে জল বেরোতে থাকে। এরপর ও চোখ মুছে ডিসাইড করে যাই হয়ে যাক ওকে আগে বাড়তেই হবে। এরপর ও ম্যাপ বের করে দেখতে থাকে ওকে কোন দিকে যেতে হবে। যখন ও ম্যাপ খোলে তখনই ও দেখে সেলাইমটি ওর মধ্যে আছে। ওকে দেখতে ও অনেক খুশি হয়ে যায়। মনে হয় একদিনের বেঁচে থাকার ব্যাপারটা সঠিক ছিল না। এরপরে বইতে ওই সেলাইমের ব্যাপারে আরো পড়তে থাকে, যাতে ও এই সেলাইমটাকে নিজের কাছে রাখতে পারে। ওই বইয়ে লেখা ছিল সেলাইমকে ট্রেন করার জন্য প্রথমে ওকে একটি নাম দিতে হবে। তখন ফেমিসা ওর মধ্যে একটু ম্যাজিক দেয়, এতে সেলাইমটি চকচক করতে থাকে। এরপরে ওর নাম রাখে সোরা। নাম দেওয়ার পরই ওই সেলাইমের মাথায় একটা মার্ক চলে আসে, আরো জল জল করতে থাকে। এর মানে ওর ট্রেন কমপ্লিট হয়ে গেছে। আর আইবি প্রথমবার কোনো সত্যিকারের বন্ধু পায়। এরপরে খাবারের জন্য আইবি ট্র্যাপ লাগায় আর ওই ট্র্যাপে কিছু জঙ্গলি ইঁদুর আটকে যায়। এরপরে আইবি ওই ইঁদুরটা ভালো করে পরিষ্কার করে মাংসগুলি একটি পাতা দিয়ে বেঁধে নেয়। এরপরে ওগুলি ব্যাগের মধ্যে ঢুকে নেয়। সোরা, আজকে রাত্রে আমরা ভালো কিছু খেতে পারবো। কিন্তু এই বেকার ম্যাপে ও ক্যাপিটাল খুঁজে পাচ্ছিল না। তখনই ওখানে কিছু আওয়াজ আসতে থাকে। এটা শুনে আইবি অনেক ভয় পেয়ে যায় আর ও সোরাকে ওর ব্যাগের মধ্যে ঢুকে একটা গাছের উপরে উঠে পড়ে। তখন ও দেখে ওখানে অনেকগুলি বড় বড় মনস্টার পিঁপড়ে হচ্ছে। এরপরে মনস্টারগুলো চলে যাওয়ার পরে আইবি গাছ থেকে নেমে পড়ে। তখন ও সোরাকে ওর ব্যাগের মধ্যে থেকে আবার বের করে। ও খেয়াল করে ওর মুখে কেটে গেছে।
সেজন্য ও ম্যাজিক পোশনের ইউজ করে, কিন্তু এগুলো পূর্ণ হওয়ার কারণে একটাই কাজ হয় না আর সব পোশন শেষ হয়ে যায়। তখন ও বলে আমাকে তাড়াতাড়ি পাশের ভিলেজে যেতে হবে। ও রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ও খেয়াল করে ওখানকার সব জায়গায় ওর ছবি লাগানো আছে আর ওকে ধরার জন্য প্রাইজও দেওয়া আছে। এসব দেখে আইবি অনেক রেগে যায় আর ও এক এক করে ওর সব ছবি ছেড়ে দিতে থাকে। এমনি তো আমি এখন আর ফেমিসে না। এরপরে ও ভিলেজের মধ্যে ঢুকে পড়ে। ও দেখে এখানে সবাই ছোট ছোট কাজের জন্য ম্যাজিক ইউজ করছে। ও ভাবতে থাকে ওর মাংসগুলি কোথায় বিক্রি করবে, কিন্তু ভয় পেতে থাকে কেউ যদি ওকে চিনে ফেলে। এই জন্য চুপচাপ ওখান থেকে চলে যেতে থাকে। এই ছেলে, তুমি কি কিছু চাও? তুমি কি মাংস কিনবে? না, আমি জঙ্গলি ইঁদুরের মাংস বিক্রি করতে এসেছি। বাচ্চা, তোমার মাংস তো অনেক তাজা, এই নাও তোমার টাকা। টাকা পাওয়ার পর আইবি খাবারের দোকানে আসে আর ও নিজের জন্য কিছু রুটি কেনে। ও রুটি কিনে নিয়ে এসে অনেক খুশি ছিল, কারণ অনেকদিন পর ও ভালো কিছু খেতে পারবে। ও রুটি অর্ধেক করে সোরাকে খেতে দেয় আর অর্ধেক নিজে খেতে থাকে, কিন্তু সোরা রুটি খায় না। পরের দিন আইবি টাকার জন্য জঙ্গলি ইঁদুর খুঁজতে থাকে। তখন ওর সামনে কিছু ময়লার ঢেরি দেখতে পায়। এটা দেখে ও সোরাকে নিয়ে ওখানে চলে আসে। বা সুরা, এখানে তো অনেক পোষণ আছে, কিন্তু বেশিরভাগ অনেক পূরণ হয়ে গেছে। এরপরে ওই যখন ও দরকারের জন্য বুলু পোষণ গুলি আলাদা করতে থাকে, তখন সোরা ওই বুলু পোষণ গুলি খেয়ে নিতে থাকে। এটা দেখে আইবি যখন ওকে রেড পোষণ দেয়, তখন ও রেড পোষণ খাওয়ার জন্য মানা করে দেয়। এরপরে আইবি আবার ওই দোকানে এসে মাংস বিক্রি করে আর ওই টাকা নিয়ে রুটি কিনে নিয়ে আসে। ও নিজের রুটি খেতে থাকে আর সোরাকে খাওয়ার জন্য বুলু পোষণ দেয়। এরপরে একদিন যখন ও আবার ভিলেজে আসে, তখন ও কিছু লোককে দেখতে পায় যারা ওরই খোঁজ করছিল। ও ওদেরকে দেখে অনেক ভয় পেয়ে যায়। এরপরে যখন ও দৌড়াতে থাকে, তখন ও দেখে ওখানকার বেশিরভাগ দোকানের সামনে ওর বাউন্টির পোস্টার লাগানো আছে। এসব দেখে ও এত ভয় পেয়ে যায় যে ও কিছু না কিনে ওখান থেকে দৌড়ে জঙ্গলে চলে আসে। এরপরে ও গাছের উপরে বসে কাঁদতে কাঁদতে বলতে থাকে, সোরা, এমন কোনো কি জায়গা নেই যেখানে আমি সুখে থাকতে পারি? এর পরের দিন সকাল হতেই আইবি ওখান থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কারণ এই গ্রামে সব জায়গায় ওর পোস্টার লাগানো আছে। ও কিছু দূর যেতেই সামনে দুই দিকে দুটি রাস্তা দেখতে পায়। ও বুঝতে পারে না ওর কোন দিকে যাওয়া উচিত। তখন আইবি ওর ম্যাপ চেক করে, কিন্তু ম্যাপ দেখে ও কিছুই বুঝতে পারে না। তখন সোরা ওর বডি নাড়াতে থাকে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তোমার খিদে লেগেছে। আমার নিজের অনেক খিদে পেয়ে গেছে, সেই জন্য আমাদের প্রথমে কিছু খেয়ে নেওয়া উচিত। তখনই আইবি ওখানে পানি দেখতে পায় আর ওর পাশে একটি গাছে অনেক ফল ঝুলতে থাকে। এরপর ওরা গাছের কাছে যেতে থাকে আর তখনই গাছটি অনেক নড়তে থাকে আর ওর মধ্যে থেকে অনেকগুলো মানুষের লাশ বেরিয়ে আসে। আসলে এটা একটা মানুষটিকে মনস্টার গাছ। এসব থেকে আইবি দৌড়ে পালাতে থাকে। ও ওখান থেকে দৌড়ে দূরে চলে তো আসে, কিন্তু আইবির হাতে অনেক বেশি কেটে যায় আর ওর হাত দিয়ে রক্ত টপকাতে থাকে। ও অনেক দুর্বল হয়ে গিয়ে ওখানেই পড়ে যায়। তখন ও দেখে সোরা ওর হাতের উপর চলে এসছে, যেখানে ওর কাটা ছিল। ও মনে করে সোরা ওকে খাওয়ার চেষ্টা করছে। এটাই মনে হয় আমার সেই দিন। সোরাও তো একটা ছোট্ট মাস্টারই, ও মনে হয় আমাকে পুরো খেয়ে ফেলবে। এরপরে যখন ওর জ্ঞান ফেরে, তখন ও বুঝতে পারে আসলে সোরা ওকে খাচ্ছিল না, সোরা ওর কাটা হিল করছিল। এমনি তো আমি মরে গেলেও কোনো সমস্যা নেই, কারণ এই দুনিয়াতে এমন কেউ নেই যে আমি মরে গেলে কান্না করবে। ফাইনালি সোরা ওর হাত পুরোপুরি হিল করে দেয়। তখন আইবি ওকে জোরে কাঁদতে থাকে। এরপরে আইবি ওর জন্য কিছু ফল আর সোরার জন্য কিছু বুল্লো পোষণ জোগাড় করে। তারপরে দুজনে বসে খাবার খেতে থাকে, কিন্তু খাবার শেষ হয়ে যাওয়ার পরেও সোরার খিদে লাগতে থাকে। সেজন্য আইবি ওকে নিয়ে কিছু ময়লা ঢিবিতে আসে, যাতে ও সোরার খাবার আর নিজের হিলিং এর জন্য কিছু বুল্লো পোষণ খুঁজে পায়। আইবি অনেকগুলি পোষণ নিয়ে নিচে রাখতে থাকে আর সোরা ওগুলি খেতে থাকে। আইবি একটা জিনিস খেয়াল করে যে সোরা এখন আগের থেকে অনেক শক্ত হয়ে গেছে আর ও আগের থেকে সাইজেও যেন একটু বড় হয়ে গেছে। রাস্তায় যেতে যেতে আইবি অনেকগুলি ফল দেখতে পায়। ও ওগুলি ব্যাগে নিয়ে নেয় আজকের খাবারের জন্য। এরপর ওরা একসাথে খেতে বসে। আইবি সোরাকে খাওয়ার জন্য অনেকগুলি পোষণ দেয়, বাট ওইসব সোরা একবারই খেয়ে নেয়। আইবি ওকে আবার কিছু পোষণ দেয়। সোরা লাফ মেরে এগুলো শেষ করে দেয়। সোরা, তুমি যদি এমন করে খেতে থাকো, তাহলে তোমাকে দেওয়ার জন্য আমার কাছে আর একটি পোষণও বাঁচবে না। কি, তুমি যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ তোমার খেতে লাগবে? এরপরে সোরাকে ঘুম পাড়ানোর জন্য একটি গল্প বলতে থাকে। এই গল্পটি আমি ছোটবেলায় শুনেছিলাম। একটা সময় ছিল যখন পুরো দুনিয়ায় লড়াই চলছিল। তখন রাজা অনেকগুলি ম্যাজিশিয়ানকে জড়ো করে লড়াই থামানোর জন্য। এরপর ওইসব ম্যাজিশিয়ান একসাথে একটি পাওয়ারফুল স্পেল ইউজ করে, আর এরপরে একটি বাচ্চা অন্য একটি দুনিয়া থেকে এই দুনিয়া আসে আর ওই বাচ্চাটি এই যুদ্ধ থামে দেয়। আর এই গল্প বলতে বলতে আইবি নিজেও কখন ঘুমিয়ে পড়ে। কুকু কুকু। পরের দিন সকালে সোরার ডাকে যখন আইবির ঘুম ভাঙে, তখন ও দেখে সোরা অনেক খুশি আছে। এরপরে যখন ও ব্যাগ চেক করে, তখন ও দেখে সোরা আগেই সব ম্যাজিক পোশন খতম করে দিয়েছে। এরপরে ও ট্র্যাপ চেক করতে যায় ট্র্যাপে কোনো ইঁদুর আটকেছে কিনা তা দেখতে, কিন্তু এবার ট্র্যাপে একটি বড় সাপ আটকে থাকে। মনে হচ্ছে আমি এই সাপটাকেও বিক্রি করতে পারবো, কিন্তু আমি একে নিয়ে যাব কি করে? এরপরে অনেক কষ্ট করে ওটিকে একটি কাপড়ের মধ্যে আটকে নেয়। রাস্তায় যেতে যেতে আইবি একটি আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনতেই সোরা অনেক ভয় পেয়ে যায়। তখন আইবি আস্তে আস্তে ওই দিকে যেতে থাকে যেখান থেকে আওয়াজ আসছিল। ও কিছু দূর গিয়ে দেখে রাস্তায় অনেক ঘোড়া মরে পড়ে আছে আর সাথে অনেকগুলি মানুষের লাশও ওখানে পড়েছিল। আইবি ভয় পেয়ে ওখান থেকে পালাতে থাকে আর পালাতে পালাতে ও পাশে একটি শহরে চলে আসে। ও এখানে সাপটি বেচার জন্য দোকান খুঁজতে থাকে।
তখনই ও ভুল করে একটি আলাদা রুমে চলে আসে যেখানে অনেকগুলি লোক ছিল। এই ছেলে, তোমার ব্যাগে কি আছে? আমার ব্যাগে সাপ আছে। সাপ বিক্রি করার জন্য তোমাকে টাউন হলে না, মাংসের দোকানে যেতে হবে। আমি এই সাপটি বিকৃত করতে চাই, কিন্তু আমি আরো একটা কথা বলতে চাই। আমি আসার সময় রাস্তার উপরে কিছু মরে পড়ে থাকা ঘোড়া আর মানুষের ডেড বডি দেখতে পেয়েছি। তখনই ওর সামনে একটি ছেলে আসে আর ও বলে, আমাকে ওই জায়গার লোকেশন বলো যেখানে তুমি ওইসব দেখেছো। আর হ্যাঁ, তোমার কথা যদি সত্যি হয় তাহলে তুমি রিওয়ার্ডও পেতে পারো। আইবি ওকে সব কথা বলে দেয়। তখন এই লোকটি ওর টিমকে নিয়ে ওইদিকে চলে যায়। এখানে এই মেয়েটি আইবিকে একটি ডকুমেন্ট দেয় আর বলে, তোমার ইনফরমেশন যদি সত্যি প্রুভ হয় তাহলে এই ডকুমেন্টটি নিয়ে এখানে আসবে, আমরা তোমাকে রিওয়ার্ড দেবো। এরপরে আইবি ওই সাপটি বিক্রি করার দোকানে চলে আসে। দোকানদার সাপটিকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ সাপটা অনেক তাজা আর ইউনিক ছিল। দোকানদার আইবিকে সাপের বদলে টাকা দেয় আর বলে, পরের বার কোনো সাপ পেলে আমার কাছেই নিয়ে আসবে। আইবি দেখে একটা সাপের বদলে ওই যে টাকা পেয়েছে সেটা 30টি ইঁদুরের টাকার সমান। তখন সোরার খিদে লেগে যায় আর সেজন্য আইবি ওকে একটি ময়লার ঢিবিতে নিয়ে আসে। ও দেখে ওখানে অনেক পোষণের সাথে সাথে অনেক ম্যাজিক ব্যাগও পড়ে আছে। আরো ম্যাজিক ব্যাগগুলি এক জায়গায় জড়ো করতে থাকে আর এদিকে সোরা সব পোষণ খতম করতে থাকে। আইবি ভাবতে থাকে ওই সব ব্যাগগুলি কি করে নিয়ে যাবে। এরপরে অনেক ভাবার পরে একটি ম্যাজিক ব্যাগ আরেকটি ম্যাজিক ব্যাগের মধ্যে ঢোকাতে থাকে। এরপরে সবকিছু গুছিয়ে নিয়ে আবার শহরে ফিরে আসে। তখন ওর সামনে ওই লোকটি চলে আসে। লোকটি বলে, বাচ্চা, তোমার ইনফরমেশন সঠিক ছিল। আসলে ওখানে একটি মনস্টার ছিল যে ওই সব লোকগুলিকে মেরে দিয়েছিল। এই জন্য মনস্টারটিকে মারার জন্য কয়েকজন হাই র্যাঙ্কার অ্যাডভেঞ্চার ওর পিছনে গেছে, আর সেজন্য তুমি কি এখন রিওয়ার্ড নিয়ে নাও। এরপর আইবি টাউন হলে চলে আসে রিওয়ার্ড ক্লেম করার জন্য। তুমি তোমার ডকুমেন্টটি বের করো, কিন্তু আইবি ডকুমেন্টটি এতগুলো ব্যাগের মধ্যে কোন ব্যাগে রেখেছে খুঁজে পাচ্ছিল না। শেষমেশে ডকুমেন্টসই পেয়ে যায়। এই নাও তোমার রিওয়ার্ড হিসেবে 5 কি ডাল আর 2টি গোল্ডেন কয়েন। 5 কি ডল মানে 50টি ইঁদুরের সমান, আর 2টি গোল্ড কয়েন মানে 250 ইঁদুরের সমান। মানে টোটাল 250 ইঁদুরের সমান টাকা। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। আরে দাঁড়াও, তোমার এইসব ব্যাগ। এরপরে আইবি খুশি খুশি 80 রাত্রে খাবার খেতে থাকে। ও ডিসাইড করে ওই টাকাগুলি অল্প অল্প করে খরচ করবে, যাতে ওর পরে কাজে আসে। এই জন্য পরের দিন আবার ট্র্যাপ লাগায়, কিন্তু ওর ট্র্যাপ সব ভেঙে পড়েছিল। সোরা, এখানে কোনো বড় মনস্টার নেই তো? আর তখনই সোরা দৌড়ে অন্যদিকে যেতে থাকে। সোরা দৌড়ে একটি মনস্টারের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। ওই মনস্টারটি অনেক জখম ছিল আর এ কারণে প্রায় মরতে যাচ্ছিল। তখন আইবি ওকে সাহায্য করার জন্য ওর বই খুলে দেখতে থাকে। ওই মনস্টারটি ব্যথায় চেলাতে থাকে। তখন আইবি ওর পাশে এসে ওর মাথায় হাত বোলাতে থাকে। ভয় পেও না, অবশ্যই আমিও ভয় পেয়েছিলাম যখন আমি মরতে যাচ্ছিলাম। চিন্তা করো না, আমি তোমার সাহায্য করব। আর তখনই সোরা হঠাৎ করে মনস্টারটি বডি পুরো কভার করে নেয় আর আস্তে আস্তে আইবির মতন ওর বডিও হিল করতে থাকে। আইবি ভাবতে থাকে সোরা আস্তে আস্তে সত্যি অনেক পাওয়ারফুল হচ্ছে আর ও নিজেকে কত বড় বানিয়ে ফেলছে। আইবি পাশে বসে ওয়েট করতে থাকে যতক্ষণ সোরা মনস্টারটি হিল করছে। সোরা মনস্টারটি হিল করার পর আইবির কাছে চলে আসে। তখন ওই মনস্টারটি উঠে আইবির কাছে আসতে থাকে। আইবি অনেক ভয় পেয়ে পিছনে উঠতে থাকে, কিন্তু তখনই মনস্টারটি একদম আইবির কাছে চলে আসে আরো আইবিকে আদর করতে থাকে। আইবি ওর মাথায় হাত বুলে আদর করে। আইবি অনেক খুঁজেছিল, কারণ এখন ওর আর একটা নতুন ফ্রেন্ড হয়েছে। এরপরে ও ওর জন্য একটা নাম ভাবতে থাকে। আজ থেকে তোমার নাম শিয়াল, আমার নাম আইবি, আর এ হলো সোরা। আমরা 3 জন একসাথেই থাকবো। শিয়ালের ওর নাম পছন্দ হয়। আর তখনই আইবি ওখানে কারো আসার আওয়াজ শুনতে পায়। এই জন্য সোরাকে ব্যাগের মধ্যে ঢুকে নেয়। শিয়াল, তুমিও কোথাও লুকিয়ে পড়ো। এরপর আইবি একটি নতুন শহরের দিকে যাচ্ছিল, কিন্তু ওই শহরের গেটের সামনে একটি গার্ড ছিল আর এই গার্ডটি ওখান দিয়ে যেতে থাকা লোকেদের ব্যাগও চেক করছিল। এই গার্ডটিকে দেখেই তো আমার ভয় লাগছে। আমি আস্তে আস্তে কেটে পড়ি। এই ছেলে, ওখানেই দাঁড়িয়ে পড়ো। তোমাকে তো আগে কখনো দেখিনি। না, মানে আমি একজন অ্যাডভেঞ্চারার আর আমি এই শহরে একা এসেছি। এই ব্যাপার, সামনের দিকে এগিয়ে যাও আর নিজের খেয়াল রেখো। গার্ডটি মনে হচ্ছে অতটাও খারাপ না। এবারে আমাকে শুধু একটা থাকার জায়গা ঠিক করতে হবে। ওয়াও, কত বড় জায়গা! তখনই ওখানকার গেটের সামনে আবার একটি গার্ডকে দেখতে পাই। এই সুপারভাইজারকে দেখেই তো আমার ভয় লাগছে। তুমি কি এখানে থাকতে চাও? তোমার কাছে অনুমতি কার্ড আছে? না, আমি অন্য কোথাও চলে যাচ্ছি। এটা নিয়ে ভিতরে চলে যাও, এই জায়গা তোমার জন্য সেফ হবে। এরপরে আইবি ভিতরে চলে আসে। ও এত বড় জায়গা দেখে তো অনেক খুশি ছিল। ও নিজের ম্যাট বিছিয়ে শুয়ে পড়ে। তখন আইবি দেখে এখানে সবার কাছে নিজের নিজের তাবু আছে। সোরা, আমাদেরও একটা টেন্ট কেনা দরকার। ও বাইরে এসে একটি টেন্টের দোকানে আসে। কি, একটা পুরনো টেন্টেরও এত দাম? এখানে শপিং চলছে? ক্যাপ্টেন ওক্তো, বাচ্চাদের ভয় দেখানো ঠিক না। আচ্ছা আইবি, তোমার কাছে কি নিজের একটা টেন্টও নেই? মনে হচ্ছে তোমাদের ভিলেজ লাতুমির হালাত সত্যি অনেক খারাপ। ভয় পেও না আইবি, আমাদের ক্যাপ্টেন দেখে গুন্ডা মনে হলো মন থেকে অনেক ভালো। একে দেখেই গুন্ডা গুন্ডা দেখায়। এরপরে ক্যাপ্টেন ওক্তো আইবিকে ওর সাথে ওর একটি চেনাশোনার দোকানে নিয়ে আসে। আবে বুড্ঢা, কেমন আছো? তুমি কখনো শুধরাবে না ওক্তো। এখন তুমি তাড়াতাড়ি বাচ্চার জন্য একটা ভালো টেন্ট বের করো। তোমার বাজেট কত বাচ্চা? আমার কাছে একটি সিলভার আর 2টি গোল্ড কয়েন আছে। কি?
2টি গোল্ড কয়েন? তুমি এত টাকা কোথায় পেয়েছো? আমি লাথুমে মনস্টারে খবর দেওয়ার জন্য রিওয়ার্ড পেয়েছিলাম। অত টাকা লাগবে না, আর তোমার জন্য ডিসকাউন্ট আছে। তো এরপরে আইবি একটি অনেক ভালো টেন্ট কিনে ওর উপরে ওর একটি সিক্রেট চিহ্ন দিয়ে দেয়। আইবি, আমরা এখন চলে যাচ্ছি। তো এরপরে আইবি ফিরে এসে ওর টেন্ট লাগিয়ে দেয়। দেখো সোরা, আমাদের আর বৃষ্টির জন্য চিন্তা করতে হবে না। পুপ্পু পুপ্পু। সোরা চলো এবারে আমরা খাওয়ার ব্যবস্থা করি। তখন কিছু বদমাশ লোকের নজর ওর টেন্টের উপর পড়ে। এটা তো আমার টেন্ট। এই বাচ্চা, তুমি আমাদের টেন্ট চুরি করেছো কেন? আমি এটা চুরি করিনি, এটা আমারই টেন্ট। কি, তোর এত বড় সাহস? তুই আমাদের মুখের ওপর কথা বলিস? এখানে এসব কি হচ্ছে? তাড়াতাড়ি ওকে নিচে নামাও। এই বাচ্চা একটা চোর, এ আমাদের টেন্ট চুরি করেছে। তাহলে এমন ব্যাপার? হ্যাঁ, একে জেলে দিয়ে দাও। জেলে তো তোমরা যাবে, কারণ এই টেন্ট কেনার সময় ক্যাপ্টেন ওক্তর ভাইস ক্যাপ্টেন বিলিভেরা নিজে ছিল। তাহলে আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত। এরপর ওরা পালাতে গেলে গার্ড এসে ওদেরকে ধরে ফেলে। থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য। না না, ক্যাপ্টেন ওক্ত আমাকে তোমার খেয়াল রাখতে বলেছিল। তোমার কোথাও চোট লাগেনি তো? এই নাও, এই হিলিং পোশনটা তোমার সাথে রেখে দাও। কি, একটা নতুন হিলিং পোশন? সোরা, আজকে রাত্রিরে আমার তরফ থেকে তোমার জন্য পার্টি। তুমি যত খুশি খাও। পাপ্পা পাপ্পা। না সোরা, এই পোশনটি হবে না, এটি একদম নতুন পোশন। এরপরে রাত হয়ে যায়। পরের দিন ভোর হতে আইবি শিকারের জন্য বেরিয়ে পড়ে। গুড মর্নিং আইবি। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। গুড মর্নিং আইবি বেটা। গুড মর্নিং আঙ্কেল। আইবি, তুমি তো ভোরবেলায় উঠে পড়েছো। আইবি, এটা রেখে দাও। এটা কি হচ্ছে আমার সাথে? এরপরে আইবি যখন জঙ্গলে গিয়ে টেরাপ চেক করে, তখনও দেখে ওর টেরাপ ভেঙে পড়ে আছে। এখন আমরা কি করবো সোরা? তখনই ওর পিছনে শিয়াল আছে। শিয়ালের মুখে অনেকগুলো খরগোশ ছিল। শিয়াল, তুমি তো কামাল করে দিয়েছো। এরপরে আইবি সে খরগোশগুলো কেটে ভালো করে প্যাক করে নেয়। সোরা, উঠে পড়ো, আমাদের যেতে হবে। এরপরে শিয়ালকে ধন্যবাদ জানিয়ে ওখান থেকে মাংসের দোকানে চলে আসে। এই মাংসগুলো তো অনেক তাজা, তুমি এগুলো কেমন করে ধরেছো? এটা আমি তোমাকে কি করে বলি? ঠিক আছে, এই নাও তোমার টাকা, পরের বার আমার দোকানে এসো। এরপরে ওখান দিয়ে চলে যেতে থাকে। তখন ওখানকার গার্ডেরা আবার আইবিকে ভালো মন্দ জিজ্ঞেস করতে থাকে। আইবি, তোমাকে কেউ জ্বালাতন করেনি তো? এতগুলো লোকের নাম জেনে গেছে, এটা দেখেও ঘাবড়ে যায়, আরো একটি কোনায় লুকে পড়ে। আইবি, তুমি এখানে কি করছো? ও, এই ব্যাপার। আসলে ক্যাপ্টেন ওক্ত বাকি সবাইকে তোমার খেয়াল রাখতে বলেছে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এরপরে ওই গার্ড ওখান থেকে চলে যায়। তখনই আইবির নজর পড়ে একটি ফলের দোকানে। এই ফল তো শুধু আমার গ্রামই হয়, এত বেশি দাম? হ্যাঁ, দাম তো হবেই। লাতুমি গ্রামে এবার ফসল ভালো হয়নি। তুমিও কি লাতুমি গ্রাম থেকে এসছো? তোমার মা বাবাকে দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ, আমি একা এখানে এসেছি। আসলে লাতুমি গ্রামের ফরচুন টেলার মরে যাওয়ার পর থেকেই ওখানকার হালাত অনেক খারাপ, আর ওখানকার ভিলেজ চিপও ভালো না। দোকানদার মনে করে গ্রামের হালাত খারাপ হওয়ার কারণে আইবি ওখান থেকে চলে এসছে। এই জন্য ওকে ফ্রিতে একটি ফল দেয়। এরপরে আইবি তাঁবুতে ফিরে এসে ওর মা আর গ্রামের ব্যাপারে ভাবতে থাকে। কে জানে আমার পরিবার কেমন আছে, কিন্তু ওরা আমাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছিল। সেই জন্য ওদের ব্যাপারে বেশি না ভাবাই ভালো। এছাড়া এখানকার লোকেরা অনেক ভালো মনের। যেমনটা লুবা দাদি আমাকে বলেছিল যে সব জায়গার লোক খারাপ হয় না। এরপরের দিন আইবি একের পর এক সবাইকে গুড মর্নিং বলে শিকারির জন্য বেরিয়ে পড়ে। এরপরে জঙ্গলে গিয়ে ট্র্যাপ লাগিয়ে দেয়। সোরা, এবার তোমার জন্য খাওয়ার ব্যবস্থা করতে হবে। এত তাড়াতাড়ি কোথায় যাবে? তোমার জন্য আজ আমার একটা বন্ধু জেলে আছে। তুমি যদি তোমার এই রিয়াজ সিলিম আমাকে দিয়ে দাও, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেবো। কখনো না, কারণ সোরা আমার বন্ধু। তাহলে বাচ্চা, মরার জন্য তৈরি হয়ে যাও। তখন আইবি যেমন তেমন করে পালাতে থাকে। কোথায় যাবি তুই? তোমার লজ্জা হওয়া উচিত, তুমি কোনো কাজের না। এটা বলেও আইবির সামনে চলে আসে। তুমি কি মনে করছো তুমি আমার কাছ থেকে পালাতে পারবে? ধরে ফেলেছি, এখন ওই সেলাইম আমাদেরকে দিয়ে দাও। মোটা, তোমার পিছনে একবার তাকাও। তখনই আমরা দেখি ওখানে শিয়াল চলে এসছে। কি, একটা অ্যাডেল ঢালা! শিয়ালকে দেখে ওরা ভয়ই অজ্ঞান হয়ে যায়। তখনই আইবির মনে হয় ওখানে আরো কারা যেন আসছে। আইবি, তুমি এখানে কি করছো? আমরা এখান থেকে যাওয়ার সময় একটি মনস্টারের আওয়াজ শুনে এখানে চলে এসেছি। মনে হয় এদের আওয়াজ শুনতে পেয়েছো। ফিরে এসে ওক্ত আইবিকে বলে, তুমি যে 2 লোককে ধরতে আমাদের সাহায্য করেছো, ওরা অনেক বড় চোর আর খুনি। তুমি আমাদেরকে সাহায্য করায় তোমাকে রিওয়ার্ড হিসেবে 2টি গোল্ড আর 3টি সিলভার কয়েন দেওয়া হবে। কিন্তু আইবির কাছে এত টাকা থাকলে ওটি চুরি হয়ে যেতে পারে। এর জন্য আইবিকে একটি ব্যাংকে নিয়ে আসে। এরপর আইবি নিউ অ্যাকাউন্ট বানিয়ে ওই সব টাকা ওই অ্যাকাউন্টে রেখে দেয়। তখন ব্যাংকার আইবিকে একটি কার্ড দেয়, যেটার সাহায্যে যে কোনো জায়গা থেকে ওই টাকা তুলতে পারবে। এরপর ওরা বাইরে বেরিয়ে আসে। ও, তুমি এখানে এসে মজা করছো? হ্যাঁ আইবি, আজকে ক্যাপ্টেন আমাদের দুজনকে ফ্রিতে খাওয়াবে, তাই না ক্যাপ্টেন? হ্যাঁ, এটা শুধু আইবির জন্য। আইবি তো কিছুই বুঝতে পারছিল না সবাই ওর সাথে এত ভালো আচরণ করছে কেন। এরপর ওরা ওখানকার একটি ফেমাস দোকানে আসে। ক্যাপ্টেন ওক্ত, এটা কি তোমার ছেলে? আমাদের 3 জনের জন্য 10 প্লেট করে কাবাব লাগিয়ে দাও। ক্যাপ্টেন, একটু বুদ্ধি তো লাগাও। আইবি একটা বাচ্চা, ও এত খেতে পারবে না। কি, এত খাবার?
এটা তো সত্যিই টেস্টি। টেস্ট হবে না কেন, আমার কুকিং স্কিল 4th স্টারের, আর 4th স্টার অনেক রেয়ার হয়। আচ্ছা আইবি, তোমার কাছে কি স্কিল আছে? আমার স্কিল ট্যামার। ট্যামার, এটা তো অনেক ভালো। তা তোমার কাছে কয়টি স্টার আছে? এটা শুনে আইবি একটু ঘাবড়ে যায়। ওকে ঘাবড়াতে দেখে ওক্তোর পিঠে হাত রেখে বলে, কোনো ব্যাপার না, এই দুনিয়ায় এমন অনেক লোক আছে যাদের কাছে বেশি স্টার থাকা সত্ত্বেও ওরা পুরো বেকার, সেজন্য তুমি কখনো হার মানবে না। আসলে ওরা দুজন মনে করছিল আইবির কাছে মনে হয় একটি স্টার আছে। আমার কাছে তো একটু স্টার নেই। পরের দিন আইবি ওদের দুজনকে গুড বাই বলে আর বলে, আমি রয়্যাল ক্যাপিটালের দিকে যাচ্ছি। ঠিক আছে, ওখানে কেউ তোমাকে জ্বালাতন করলে শুধু আমার নাম বলবে। এরপরে আইবি যেতে থাকে। আইবি, আমরা তোমার অপেক্ষায় থাকবো। যখন আইবি ওখান থেকে কিছু দূর চলে যায় তখন বেরি ওক্তোকে বলে, আমি অনেক খোঁজ করেছি, আর লাতুমি গ্রাম থেকে শুধুমাত্র 8 বছরের একটি মেয়ে পালিয়েছিল। বুঝতে পেরেছি, কিন্তু ও এই কথা কেন লুকাচ্ছে? লাতুমি গ্রাম সত্যি ওর সাথে অনেক খারাপ করেছে। এখন একদিন নিশ্চয়ই ও নিজেই সবাইকে সত্যিটা জানাবে। এদিকে জঙ্গলের মধ্যে সোরা অনেক স্পিডে দৌড়াতে থাকে। সোরা, একটু আসতে চলো। ও দেখে সোরা আজকে অনেক এক্সাইট আছে। আইবি খেয়াল করে সোরা হিল করার পর থেকে ওর মধ্যে অনেক বেশি এনার্জি চলে এসছে। এরপরে ওরা দুজন খানিক দূর গিয়ে দাঁড়িয়ে পড়ে। আইবি দেখে ওদের সামনের ক্ষেত কোনো বড় মনস্টারে নষ্ট করে দিয়েছে। তখন ওর পিছন দিয়ে আওয়াজ আসতে থাকে। আইবি ভাবে এটা নিশ্চয়ই মনস্টারটা হবে, কিন্তু যখন ও পিছনে ফেরে তখন ও দেখে এটা ওরই বন্ধু শিয়াল। এরপর ওরা আবার রয়্যাল ক্যাপিটালের দিকে বেরিয়ে পড়ে। খানিক পরে রাত্রি হয়ে যায়। শিয়াল, আজকে তোমার জন্য খাবার বানানো সহজ হয়ে গেছে। পুপ্পু। তো পরের দিন যখন আইবি ওর টেরাপ চেক করে তখন ও দেখে ওর একটা টেরাপে কোনো কিছু আটকায়নি। এটা দেখে ও দুঃখী হয়ে যায়। ও ভাবে রাত্রে বেঁচে থাকা খাবারগুলো এখন খেয়ে নেবে। তখনই ও ফিল করে একটা অদ্ভুত ধরনের জিনিস ওর দিকে আসছে। এটা দেখে ও ভয় পেয়ে ওখান থেকে পালাতে থাকে। ও পালাতে পালাতে এমন জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে যেখান থেকে পালানোর আর কোনো রাস্তা নেই। তখন আইবি খেয়াল করে যেটা ওকে মারার জন্য আসছে ওটা কোনো মনস্টার না, ওটা তো একটা মানুষ। শিয়ালকে দেখে ওই জিনিসটি ওখান থেকে গায়েব হয়ে যায়। এরপরে শিয়াল ওদের দুজনকে পিঠে বসে সামনের দিকে যেতে থাকে। আর তখনই ওখানে অনেকগুলি ওর্ক চলে আসে। তখন শিয়াল একটি ওর্কের সাথে লড়াই করতে করতে পানিতে পড়ে যায়। তখন উপর থেকে ওখানে আরো অনেকগুলো ওর্ক চলে আসে। আইবি ভয় পেয়ে ওখান থেকে পালাতে থাকে। ওর শিয়ালের জন্য চিন্তা হচ্ছিল, কিন্তু পালাতে পালাতে একটি এমন জায়গায় চলে আসে যেখানে ও দেখে গাছের উপরে কিছু অদ্ভুত কিছু ঝুলছে। এসব দেখে আইবি আরো ভয় পেয়ে যায়। তখনই ওখানে ওই ওরগুলি চলে আসে। যখন আইবি ওদের থেকে পালাতে থাকে তখন ও একটি টেরাপে আটকে যায়। এবার আমার কি হবে? তখনই ওখানে কেউ একজন ফ্লেম ম্যাজিক ইউজ করে ওই ওরগুলিকে মেরে দেয়। হা হা, আমি তো এখানকার হিরো। এটা কি, এই বাচ্চা এখানে ঝুলছে কেন? আবে গাধা, আগে ওকে বাঁচাও তো। এরপর ওই ছেলেটি আইবিকে বাঁচিয়ে নেয়। তখনই ওখানে ওই ছেলেটির বাকি সাথীরাও চলে আসে আর এক এক করে সব ওরগুলিকে মারতে থাকে। এরপর ওই ছেলেটি বলে, আমরা এখানে মশলাগুলিকে মারতে এসেছিলাম, আর আমরা এই টেরাপ ওদের জন্য লাগিয়েছিলাম, কিন্তু ভুল করে এটাতে তুমি আটকে গিয়েছো। আচ্ছা, তুমি কোন দিকে যাবে? আমি হলাম এদের লিডার সিজাক, আর আমাদের অ্যাডভেঞ্চার গ্রুপের নাম বেলেজিং স্কোয়াড। আইবি বলে, আমি রয়্যাল ক্যাপিটালে যাব। ওরা বলে, আমরা ওই দিকে যাচ্ছি, তাই তুমি আমাদের সাথে যেতে পারো। ওদের সাথে যেতে যেতে আইবি সাইডে শিয়ালকে দেখতে পাই। শিয়ালকে সুস্থ দেখে ও অনেক খুশি হয়ে যায়, কিন্তু বুঝে যায় যে ও সবার সামনে শিয়ালকে বেরোতে দিতে পারবে না। এই জন্য শিয়ালকে চলে যাওয়ার জন্য ইশারা করতে থাকে। আইবি, তুমি ওখানে কি করছো? হ্যাঁ, আসি। এরপরে ওরা ওদের ক্যাম্পে চলে আসে, যেখানে আরো অনেক অ্যাডভেঞ্চার গ্রুপ আছে, আর এদের কাজ হলো মনস্টারদের হান্ট করা। এরপরে লাদ্রুকে ওখানে রেখে ওরা একটি মিটিং এ চলে যায়, কারণ আজকে খাবার বানানো পারা লাদ্রুর। লাদ্রু বলে, আমি যখনই কোনো খাবার বানাই তখন এরা সবাই মিলে আমার রান্নার মজা ওড়ায়, কারণ আমি ভালো রান্না করতে পারি না। কোনো ব্যাপার না, আমি তোমার হেল্প করছি। এরপরে আইবি রান্না করতে থাকে আর লাদ্রুকে শেখাতে থাকে। এরপর আইবি টেবিলে খানা সার্ভ করে দেয়। তখন সবাই ওর খানা দেখে অবাক হয়ে যায়। এরপর যখন সবাই এক চামচ গালে নেয় তখন ওরা খানিকক্ষণের জন্য স্টপ হয়ে যায়। এরপর ওরা সবাই খাবারের অনেক তারিফ করতে থাকে। আরে, বেলেজিং স্কোয়াড এত ভালো খাবার কবে থেকে খাচ্ছে? এরপরে মিলাও আইবির খানাকে অবাক হয়ে যায়। তখন শেফালি বলে, লাজু, তুমি পুরো রান্না আইবি কি দিয়ে করাওনি তো? না না, আমি এমন কিছুই করিনি। আইবি বলে, হ্যাঁ, এ সত্যি বলছি, আমরা দুজন একসাথে খানা বানিয়েছি। এরপর ওরা একসাথে ফায়ার ওয়ার্কস করে। খানা খাওয়ার পরে আইবি বলে, আমি এসব বাসন মেরে দিচ্ছি। না আইবি, তুমি এখন গিয়ে শুয়ে পড়ো, আমরা ধুয়ে নিচ্ছি। কিন্তু আইবি বারবার জেদ করায় ওরা বলে, ঠিক আছে, আমরা একসাথে ধোবো। আইবি, তুমি সত্যি কত ভালো। এরপর ওরা টেন্টের মধ্যে গিয়ে বলতে থাকে, আইবি মনে হয় জোর করে কাজ করছে, ও হয়তো মনে করছে এমন না করলে আমরা ওকে তাড়িয়ে দেবো। এইদিকে আইবি টেন্টের মধ্যে ছিল, তখনই ও কারো আসার ফিল করে। ওর অনেক ভয় লাগতে থাকে। আর তখনই ওখানে লাদ্রু আসে। লাদ্রুকে আসার পরে ওই আওয়াজটি বন্ধ হয়ে যায়। তো এরপরে লাদ্রু চলে যাওয়ার পর আইবি আবার ওই আওয়াজের ব্যাপারেই ভাবতে থাকে। তখন আইবি মীরার নাম করতেই সোরা ভয়ে কাঁপতে থাকে। তখন আইবি সবকিছুই বুঝতে পারে। পরের দিন ফাইনালি ওরা ওদের শহরে চলে আসে, কিন্তু ওই শহরে এন্টার করার জন্য আইবির পুরো ঠিকানা দিতে
হবে। তখন আইবি ক্যাপ্টেন অক্তর নাম বলে আর ওই কার্ডটি শো করে। ক্যাপ্টেন অক্তর নাম বলতে গার্ডটি ওকে ভিতরে ঢোকার অনুমতি দিয়ে দেয়। এরপর ওরা শহরের মধ্যে ঢুকে পড়ে। ওখানে এসে ওরা ওদের তাবু লাগিয়ে দেয়। এরপর ওরা সন্ধ্যাবেলা এক জায়গায় বসেছিল। ওদের সাথে অন্য টিমের অ্যাডভেঞ্চারারও ছিল। ওরা সবাই বলতে থাকে আমাদের আইবি কে অনেক ভালো করে ধ্যান রাখতে হবে, কারণ এখানে কদিন ছোট বাচ্চারা চুরি হয়ে যাচ্ছে। এই কথা শুনে আইবি একটু ঘাবড়ে যায়। আইবি তুমি কি ঠিক আছো? তখন ওরা ওখানকার খানিকটা জায়গা সিল করে দেয় যাতে ওদের কথা বাইরের কেউ না শুনতে পারে। তখন আইবি বলে আমি ওই দিন যখন জঙ্গলে ছিলাম তখন অদ্ভুত কিছু একটা আমার পিছন করছিল, আর এটা টেন্টের মধ্যেও আমার সাথে হয়েছিল। তখন ওরা আইবিকে জিজ্ঞেস করে ওর কারো উপরে সন্দেহ কিনা। আইবি বলে আমার মনে হয় ওটি গ্রিন টিমের মিলা। মিলার নাম শুনে সবাই অবাক হয়ে যায়। এরপরে রাত্রিবেলা যখন ওরা সোরার সাথে বসেছিল তখন ভাবতে থাকে সোরার ব্যাপারে ওদেরকে বলে দেওয়া উচিত, তাহলে ওদের কাজ আরো সহজ হয়ে যাবে। এর পরের দিন ওরা আবার আইবির সাথে দেখা করে আর এবার আগে ওই সিলটি বানিয়ে নেয়। আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না যে মিলা এমনটা করবে। আমি লুকে লুকে মিলা আর ওর দুই ভাইকে ফলো করছিলাম। আমি দেখি ওরা একটি অদ্ভুত লোকের সাথে কথা বলছে। ওদেরকে দেখে বোঝাচ্ছিল যে ওরা কিছু একটা সিক্রেট কথা বলছে। এরপরে যখন আমি ওদের জিজ্ঞেস করি তখন ওরা বলে ওরা শুধু লোকটি রাস্তা বলছিল। তখন সবাই আইবিকে ধন্যবাদ জানিয়ে বলে আইবি এসব কিছু তোমার জন্যই সম্ভব হয়েছে। ওরা আইবির এত ভরসা করে এটা দেখে আইবি বলে আসলে মীরার ব্যাপারে আমাকে যে বলেছে সেটা একটা সেলাইম, আর আমি ওকে ট্রেন করেছি। তখন সবাই আইবির সুপার ডিয়ার সেলাইম দেখে তো অনেক অবাক হয়ে যায়, কারণ এটা অনেক সুন্দর ছিল। আইবি বলে আমাদের সেলাইম দূর থেকে খারাপ লোকেদের চিনে ফেলে। পুপ্পু রাত্রেবেলা যখন ওরা খাবার খাচ্ছিল তখন লাদ্রুকে দেখে একটু দুঃখী মনে হচ্ছিল। আমি এটা ভাবতেই পারছি না যে মিলাই বাচ্চাদের কিডন্যাপের পিছনে জড়িত। তখন আইবি বলে এটা মিলার একা কাজ না, হতে পারে আমাদের মধ্যে এখন এমন লোক আছে যারা এই কাজের সাথে জড়িত। তখন বাকিরাও বলে হ্যাঁ কিছু নোবেলও এদের সাথে জড়িত থাকতে পারে, এই জন্য আমাদের এখন চুপচাপ থাকতে হবে। তখন ওরা বলে আইবি তোমার বুদ্ধি দেখে তো তোমাকে 6 বছরের মনে হয় না। আমি 6 বছরের না, আজকে আমার বয়স 9 বছর হয়েছে। কি তাহলে তোমার তো আজকে বার্থডে। এরপর ওরা আইবির বার্থডে উইশ করে। আইবি একটু লজ্জা পেয়ে যায়, কারণ অনেক বছর পরে কেউ আইবির বার্থডে উইশ করেছে। পরের দিন ওরা আইবিকে নিয়ে অ্যাডভেঞ্চার গিল্ডের মাস্টারের কাছে আসে। ওরা প্রথমে এটি চেক করতে যায় যে গিল্ড মাস্টার আর বাকি দুজন ভালো নাকি ধোকাবাজ। আইবি সোরাকে লুকিয়ে ওর ব্যাগের মধ্যে রেখে দেয়। তখনও দেখে সোরা এদের তিনজনকে দেখে কোনো রিয়াক্ট করছে না, মানে ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন আর গিল্ড মাস্টার ইমানদার। যখন ওরা জানতে পারে যে এদের তিনজনের মধ্যে কেউ ধোকাবাজ নেই তখন ওরা সব ঘটনা এদেরকে খুলে বলে। ওরা বলে ওদের মধ্যে সব চোরেরা লুকিয়ে আছে। এরপর ওরা সবাই মিলে লুকিয়ে গাড়িদের চেক করার জন্য আসে। আমার নাম মালকাজুলা, আমি হলাম আইবি, এটা তো ধোকাবাজ। ওরা যখন সব গাড়িতে চেক করে তখন ওরা জানতে পারে 150 জন গার্ডের মধ্যে 40 জন ধোকাবাজ। এতজনকে ধোকা দিতে দেখে ওদের মাথায় হাত পড়ে যায়। আর তখনই ওখানে দুজন নোবেল আসে। আমার নাম বরুন্দা। বরুন্দাকে দেখে সোরা চুপচাপ থাকে। আমার নাম গাউন। গাউনকে দেখতে সোরা সংকেত দিয়ে দেয়। খানিক পরে ওরা চলে যায়। তখন ওরা গাউনকেও ধোকাবাজ দেখে অনেক রেগে যায়। ওরা তো বিশ্বাসই করতে পারছে না যে নোবেলের মধ্যে ধোকাবাজ আছে। আইবি বলে তোমাদের এতজন গার্ড ধোকাবাজ সেই জন্য তোমাদের কাছে কোনো চুরির প্রমাণ আসে না, আর এই কারণে আমাদের যাওয়ার আগে ওরা ওখান থেকে পালিয়ে যায়। এরপরে ওরা একটি রুমে আসে, আর এই রুমের গার্ডও ধোকাবাজ ছিল। ওরা রুমের মধ্যে এসে অর্গানাইজেশনের বিরুদ্ধে প্রুফ খুঁজতে থাকে। তখন আইবি একটি বইকে দেখতে পায় যেটা অনেকবার বের করা হয়েছে। ওই বইয়ের ওখানে হাত দিতেই ওখানে একটি সিক্রেট রুম বেরিয়ে আসে। তখন ওরা ওর মধ্যে কিছু বাক্স দেখতে পায়। এরপর ওরা যখন বাক্স খোলে তখন ওরা দেখে ওর মধ্যে অনেক টাকা লুকানো আছে। এত টাকা, মানে অর্গানাইজেশন নিশ্চয়ই অনেক বড় হবে। তখন ওরা ওইসব কিছু আগে যেমন ছিল তেমন করেই রেখে দেয়, যাতে কেউ না বুঝতে পারে যে ওরা এইসব কিছু জানতে পেরেছে। না হলে ওরা সবাইকে হাতে নাতে ধরতে পারবে না। এরপর ওরা ডিসাইড করে ওরা এই কাজটি ধীরে ধীরে প্ল্যান বানিয়ে করবে, যাতে কেউ বেঁচে না বাড়াতে পারে। এরপরে আমরা দেখি আইবি ওর কাপড় ধোয়ার জন্য পানি রেডি করছে। আইবি তুমি সত্যি একজন ছেলে তাই না? লাদ্রুর কথা শুনে আইবি ঘাবড়ে যায়। কোনো ব্যাপার না, আমি বুঝতে পেরেছি তুমি একা একা যাতায়াত করো, এই জন্য তুমি এটি লুকিয়েছো। আইবি বলে হ্যাঁ আমি একজন মেয়ে। লাদ্রু বলে কোনো ব্যাপার না, এটা আমি কারোর সাথে বলবো না। আরে বাহ, তোমরা এখানে। আইবি তুমি কি আজকে আমার সাথে ঘুরতে যাবে? মিলার কথা শুনে আইবি অনেক ঘাবড়ে যায়। আইডিয়া তো অনেক ভালো, আমরা তিনজন একসাথে গেলে অনেক মজা হবে। তখন মিলা লাদ্রুকে ওর সাথে নিয়ে যেতে চাচ্ছিল না, কিন্তু লাদ্রু জোর করতে থাকে। এমন ব্যাপার, তাহলে আমরা 5 জন মিলে যাব। তখনই ওর 2 ভাইও ওখানে চলে আসে। এটা দেখে লাদ্রু ঘাবড়ে যায়, আর সবাই খানিকক্ষণ চুপচাপ হয়ে যায়। তো এরপর ওরা একটি মিষ্টির দোকানে চলে আসে। ওরা অনেক মিষ্টি খেতে থাকে। তখন লাদ্রু বলে আমাদের এখন যাওয়া উচিত, আর আইবিরও খাওয়া হয়ে গেছে, আমাদের কিছু জরুরি কাজ আছে। এরপর ওখান থেকে চলে আসে। লাদ্রু আইবিকে বলে একটা সময় এমন ছিল যখন আমি এখানে খেলাধুলা করতাম, তখন কাউকে বাচ্চাদের নিয়ে অত ভয় পেতে হতো না, কিন্তু এখন বড়রা সবসময় বাচ্চাদের উপর নজর রাখে যেন ওরা গায়েব না হয়ে যায়।
এরপর ওরা ফিরে এসে যখন খাবার খাচ্ছিল তখন একজন বলে আমাদের মিলা আর ওর দুই ভাইকে গ্রেপ্তার করে নেওয়া উচিত, তাহলে সবাই বুঝতে পারবে ওরাই আসল কিডন্যাপার। আইভি বলে আমার মনে হয় এতে কিছু হবে না, কারণ এই পুরো অর্গানাইজেশনের যে মাস্টার মাইন্ড ওরা মীরাকে শুধু একটা খেলনা হিসেবে ইউজ করছে। ওরা আসলে এটাই চাচ্ছে যে আমরা মীরাকে গ্রেপ্তার করি। এর পরের দিন গিল মাস্টার সব অ্যাডভেঞ্চারদের এক জায়গায় জড়ো করে আর ওদের আইভির সাথে পরিচয় করানোর নাটক করতে থাকে। আসলে এদের মূল উদ্দেশ্য হলো এদের মধ্যে ধোঁকাবাজদের খুঁজে বের করা। এরপরে আইভি এক এক করে চেক করতে থাকে। অন্যদিকে আইভিদের 3 জন লোক ক্যাপ্টেনের সাথে দেখা করতে আসে আর ওরা ক্যাপ্টেনের সাথে একটি প্ল্যান বানিয়ে ফেলে। অন্যদিকে সব অ্যাডভেঞ্চারদের চেক করার পর আইভি এখানে বসেছিল, তখনই ওখানে মীরা আর ওর দুই ভাই আসে। এরপর ওরা আইভি এবং রাদ্রুকে নিয়ে ওদের একটি চেনাশোনা দোকানে আসে। এখানে মিলাকে একটু দুঃখী দুঃখী দেখাচ্ছিল। আইভি খেয়াল করে এখানকার দোকানদারও মিলাদের সাথে জড়িত আছে। আসলে ওরা সব আগে থেকে প্ল্যান করে এসছে। আইভি এই কথা লাদ্রুকে কনফার্ম করে দেয় যে এখানকার দোকানদারও বদমাস। লাদ্রু বুঝতে পারে কিন্তু কিছু না বলে না বোঝা ভান করে থাকে। আরো মিলা দুই ভাইয়ের উপর নজর রাখতে থাকে যাতে ওরা হঠাৎ করে হামলা না করে বসে। এদিকে দোকানদার দুটি খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। এরপরে মিষ্টিগুলো আইভি এবং লাদ্রুকে দেয়। মিষ্টি থেকে লাদ্রু লোভ লাগতে থাকে কিন্তু কিছু করার নেই। লাদ্রু আইভিকে ওই খাবার খেতে বারণ করে। এদিকে ওই দোকানদার দৌড়ে অন্য কোথাও যেতে থাকে। লাদ্রু মিলাকে বলে তুমি আমাদের ধোকা দিয়েছো কেন? মিলা বলে তুমি কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না, তাহলে আমাদের মিষ্টিগুলো তোমরা খাও। এরপরে লাদ্রু ওর ব্যাপারে সবকিছু বলতে থাকে। এসব শুনে মিলা একটু ঘাবড়ে যায়। তখনই ও দু ভাই উঠে দাঁড়িয়ে পড়ে আর ওরা একসাথে লাদ্রুর উপরে হামলা করে। লাদ্রু ওদের দুজনকে দূরে ফেলে দেয় কিন্তু এরপরে ওরা দুজন লাদ্রুকে মারার জন্য একসাথে হামলা করে। লাদ্রু এবারে একটু চাপে পড়ে যায় কারণ ও এদেরকে মারতে চায় না। তখনই মীরা দাঁড়িয়ে পড়ে আর ও সেলাইন দিয়ে দুই ভাইকে আটকে দেয়। মীরা বলে ও আর এসব খারাপ কাজ করতে পারবে না আর ও কাঁদতে থাকে। তখন আইভি ওকে আর লাদ্রুকে বাঁচানোর জন্য মীরাকে ধন্যবাদ জানায়। আর তখনই ওখানে আরেকটি লোক চলে আসে। লাদ্রু বলে এদের দুজনকে জেলে দিয়ে দাও। এদিকে ভালো অ্যাডভেঞ্চাররা ওই অর্গানাইজেশনের উপর হামলা করে দেয় যারা এই খারাপ কাজের সাথে জড়িত ছিল। আর ওই ঘরের মধ্যে বদমাশ নবিল এসেছিল টাকা নিয়ে যেতে, কিন্তু যখনই ওই সিক্রেট রুমটি খোলে তখন ওখানে অ্যালার্ম বাজতে থাকে। ওখানে কেউ আগে থেকে অ্যালার্ম মেশিন লাগিয়ে রেখেছে আর ওই অ্যালার্মের সাথে সাথে ওখানকার চারিদিকে স্লিপ বোম ফাটতে থাকে আর এই ধোঁয়া সবাইকে বেউস করে দিতে থাকে। ওখানকার সিপাহী অ্যাডভেঞ্চার সবাই বেউস হয়ে যায়। অন্যদিকে আমরা ক্যাপ্টেনকে দেখি। ক্যাপ্টেন ওর একটা টিম নিয়ে জঙ্গলে মনস্টার মারতে আসে। এদের মধ্যে বেশিরভাগ ধোঁকাবাজ আছে। ক্যাপ্টেন এরা জানেও না আমাদেরকে কি জন্য নিয়ে এসেছি। এরপর ওরা হঠাৎ করে ওদেরকে ফাঁদে আটকে নেয় আর ওদেরকে বেঁধে ধরে নিয়ে আসে। আমরা দেখি নোবেল গাউনও ধরা পড়ে গেছে। এটা জানতে পেরে গ্রামের সব লোক অনেক রেগে যায় কারণ ওদের মধ্যে অনেকের বাচ্চা এখনো গায়েব আছে। এই জন্য ওরা অনেক রেগেছিল। তখন ক্যাপ্টেন ওদের সামনে এসে বলে তোমরা একটু শান্ত হও, আমরা এদের কড়া থেকে কড়া শাস্তি দেবো। তোমরা যদি এখানে এদেরকে মেরে দাও তাহলে এদের শাস্তি অনেক কমাবে। ক্যাপ্টেনের কথা শুনে সবাই একটু শান্ত হয়ে যায়। তখন সব লোক আইভি তারিফ করতে থাকে। আইভি আজকে তোমার জন্যই আমরা এত বড় কাজে সফল হয়েছি, তুমি সত্যি অসাধারণ। আর হ্যাঁ তোমার এই কাজের জন্য তুমি অনেক বড় রিওয়ার্ড পাবে। পরের দিন আইভি জঙ্গলে আছে শিয়ালের সাথে দেখা করতে। এরপরে ও কিছু খরগোশ ধরে ওটি ভালো করে প্যাক করে বিক্রি করার জন্য দোকানে নিয়ে আসে। দোকানদারও তারিফ করতে থাকে। ও বলে এখন সব জায়গায় তোমার নামই চলছে। ওই দিন রাত্রেবেলা ওরা সবাই আইভির জন্য একটি পার্টি রাখে। ওরা আইভিকে বলে নোবেল খুব সহজেই মুখ খুলে দিয়েছে, ও সবকিছু স্বীকার করে নিয়েছে ও কি কি খারাপ কাজ করেছে। আইভি বলে মিলার কি হয়েছে? ও মিলা ও তো এত বড় অর্গানাইজেশনের কুকর্মের বিরুদ্ধে কিছুই জানতো না, ও শুধু বলির পাঠা হয়েছে, সেজন্য আমরা ওকে একটু কম সাজা দেবো। আইভি এই সবকিছু তোমার জন্য হয়েছে, তুমি যত খুশি খেতে থাকো। না এই সব কিছু আমি একা করিনি, এতে সবচেয়ে বড় যোগদান সোরার। তখন সবাই সোরার আদর করতে থাকে। পুপ্পু পুপ্পু। এরপর ওরা আইবিকে বলে আইবি তুমি এখানেই থেকে যাও, আমরা তোমার জন্য ঘর বানিয়ে দেবো আর আমরা সবাই একসাথে অনেক মজা করবো। আইবি একটু ইমোশনাল হয়ে যায় আর ও ভাবে ওরও এখন ওদেরও সব সত্যিটা বলে দেওয়া উচিত। এরপর আইবি ওর সাথে কি কি ঘটেছিল সব ঘটনা খুলে বলতে থাকে। এমনকি আমার মা বাবাও আমাকে তাড়িয়ে দেয়। এরপরে সোরাকে জোরে কাঁদতে থাকে। ওর সত্যিটা জানার পর সবাই অনেক স্যাড হয়ে যায় আর ওরা বলে আইবি কোনো চিন্তা করো না, আমরা তোমার সত্যি কাউকে বলবো না, তুমি আমাদের সাথে আরামে থাকতে পারো। এটা শুনে আইবি খুশি হয়ে যায় আর ওদের ব্যাপারে ভাবতে থাকে যারা ওর সাথে ভালো আচরণ করেছিল। তখন আইবির এখানেই থেকে যেতে ইচ্ছে হয়। আইবি বলে আমার এখানে থাকার তো ইচ্ছা, কিন্তু আমি আরো নতুন নতুন জায়গায় যেতে চাই আর নতুন কিছু শিখতে চাই যাতে আমি তোমাদের মতন আরো ভালো ভালো লোকেদের সাথে মিলতে পারি। তখন সবাই বলে আইবি তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো, কিন্তু এই কথা মনে রাখবে এটা তোমারই ঘর, তোমার যখন মন চাইবে তখন তুমি ফিরে আসতে পারো। এরপর সবাই মিলে আইবির ফেয়ারওয়েলে মজা করতে থাকে আর অনেক অনেক ড্রাঙ্ক করতে থাকে। তখন আইবি সোরাকে নিয়ে একটু সাইডে আসে। সোরা এটাই মনে আসল খুশি, যেটা আমি প্রথম থেকে খুঁজে বেরোচ্ছিলাম। এরপরের দিন সকালবেলা সবাই দুঃখী দুঃখী দাঁড়িয়ে থাকে আইবিকে গুড লাক বলার জন্য। ওরা বলে আইবি তোমার কথা আমাদের সবসময় মনে থাকবে আর তুমি মাঝে মধ্যে আমাদের সাথে দেখা করতে এসো। এরপরে আইবি ওখান থেকে চলে যেতে থাকে। তখনই আইবির সামনে লাফ মেরে শিয়াল চলে আসে। শিয়ালকে দেখতে এরা সবাই প্রথমে একটু ভয় পেয়ে যায়, তারপরে ওরা বুঝতে পারে স্ট্রংগেস্ট অ্যাডাল্টেলা আসলে আইবির বন্ধু। এরপরে আইবি সোরা আর শিয়াল আবার বেরিয়ে পড়ে ওদের জার্নিতে আর এখানে এনিমিটি শেষ হয়ে যায়।